সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অন্য আয়না পাঠ করে শোনাব। ব্যারাকপুরে এক বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল। সেখান থেকে রাত্রিরে আর বাড়ি ফেরা হয়নি। পরদিন সকালে ফিরতে ফিরতে 8:30 বেজে গেল। দরজা খুলেই বৌদি বললেন, একজন ভদ্রমহিলা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রায় আধ ঘন্টা ধরে বসে আছেন। অনেক রাত পর্যন্ত আড্ডা হয়েছে, ভালো করে ঘুম হয়নি। তাছাড়া অফিসে দরকারি কাজ আছে, ছুটি নেওয়ারও উপায় নেই। এক্ষুনি চান খাওয়া সেরে ছুটতে হবে। এই সময় ভিজিটর এলে কারুর ভালো লাগে? তবু মহিলা বলে কথা, কিছুটা সময় দিতেই হবে। বসবার ঘরে ঢুকে দেখি ঠিক মাঝখানের চেয়ারটিতে একজন মহিলা বেশ রাজেন্দ্রাণীর ভঙ্গিতে বসে আছেন। পরনে দামি শাড়ি, গায়ের শালটিও বেশ কারুকার্য করা। মেয়েদের বয়স আমি ঠিক ধরতে পারি না, তবে এই মহিলার বয়স যে অন্তত 55-56 হবে তাতে কোনো সন্দেহ নেই। মুখের চামড়ায় ভাঁজ পড়েছে, ফর্সা টুকটুকে রং বলে তা স্পষ্ট বোঝা যায়। মাথার ঈষৎ কোকড়া চুল, কিন্তু সম্পূর্ণ কালো, মনে হয় রং করা। ভদ্রমহিলা তার যৌবনকালে যে যথেষ্ট সুন্দরী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমি খানিকটা অভদ্রের মতন বেশি ব্যস্ততা দেখিয়ে বললুম, নমস্কার, কী ব্যাপার বলুন তো? ভদ্রমহিলা একটি পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন। মুখ তুলে হাসি মুখে আমার দিকে মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ভাঙা গলায় বললেন, তুমি সুনীল? আমি তোমার জন্য কত দূর থেকে এসেছি বলো তো। তুমি তো রাত্রিরে বাড়িতে ফেরোনি। যাও, মুখ টুক ধুয়ে এসো, তারপর কথা হবে। আমি বসছি, আমার তাড়া নেই। কিন্তু আমার যে তাড়া আছে সেটা তক্ষুনি মুখের ওপর বলা যায় না। ভদ্রমহিলার চেহারা ও ব্যক্তিত্বে একটা সম্ভ্রান্ত ভাব আছে। ভদ্রমহিলার বয়স আমার থেকে যথেষ্ট বেশি হলেও আমিও তো আর ছেলে মানুষ নই। প্রথম আলাপে আমাকে কেউ চট করে তুমি বলে না। বসবার ঘর থেকে বেরিয়ে এসে বৌদিকে জিজ্ঞেস করলুম, কে ইনি? বৌদি মুচকি হেসে বললেন, উনি দিল্লিতে থাকেন, শুধু তোমার সঙ্গেই দেখা করার জন্য কলকাতায় এসেছেন। আমার সঙ্গে গল্প করছিলেন। দিল্লিতে ওর স্বামীর কিসের যেন বড় ব্যবসা, 3টি ছেলে মেয়ে আছে। কাল রাত্রিরে কলকাতায় পৌঁছেছেন। আজ সকালেই ঠিকানা খুঁজে খুঁজে এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। বাথরুমে গিয়ে টুথব্রাশটা খুঁজতে খুঁজতে বললুম, বৌদি 2 কাপ চা করে দাও। গেল আজ অফিসের দেরি হয়ে। কেন যে উইকেন্ডেতে সকালবেলায় এরা আসে, কোনো সেন্স নেই। বৌদি বললেন, লোকে ভাবে কবি টবিদের কোনো অফিস থাকে না, তারা চাকরি বাকরি করে, তারা বসন্তের বাতাস খেয়ে থাকে। তা বলে ভদ্রমহিলার সঙ্গে খারাপ ব্যবহার করো না, অত দূর থেকে এসেছেন। খানিক বাদে আবার বসবার ঘরে এসে চায়ের কাপ হাতে নিয়ে বললুম, হ্যাঁ বলুন, আপনি দিল্লিতে থাকেন? ভদ্রমহিলা সে কথার উত্তর না দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তারপর আস্তে আস্তে বললেন, দাঁড়াও, আগে তোমাকে দেখি ভালো করে। কত তোমার কথা শুনেছি, তোমার কত লেখা পড়েছি। এর আগে তোমাকে চোখে না দেখলেও তুমি যে আমার অনেক দিনের চেনা গো। মনে মনে ভাবলুম, এই রে, এই রকম ধানাই পানাই শুরু করলে কত সময় লাগিয়ে দেবে, তার কোনো ঠিক আছে? এরা ভাবে নিজেদের কোনো কাজ না থাকলে অন্যদেরও কোনো কাজ থাকতে পারে না। আমি চা শেষ করে একটা সিগারেট ধরাবার পর তিনি বললেন, তুমি কেমন আছো সুনীল? তোমার শরীর ভালো আছে তো? আমি অধৈর্যের সঙ্গে বললুম, আজ্ঞে হ্যাঁ, আমার শরীর খুব ভালো আছে। ভদ্রমহিলা বললেন, ও মা, তুমি আমার সঙ্গে আপনি আজ্ঞে করে কথা বলছো কেন? আমি যে তোমার অনেক দিনের বন্ধু, আমাকে তুমি তুমি বলবে।
এসব সিনেমা সংলাপ আমার পছন্দ হয় না। অবশ্য ভদ্রমহিলার বয়স যদি অর্ধেক হতো তাহলে আমার মনের ভাব কি হতো তা বলা যায় না। উনিই বা এই বয়সে এভাবে কথা বলছেন কেন? যে বয়সে যা মানায়। আপনি কি কলকাতায় কিছুদিন থাকবেন? পরে যদি আর একদিন আসেন, কোনো রবিবার? আজ আমাকে অফিসে যেতে হবে। তোমাকে আজ অফিসে যেতে হবে না। আমি কত দূর থেকে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। তিনি হ্যান্ডব্যাগ খুলে একটা নতুন কলম বার করে বললেন, এই নাও, এটা তোমার জন্য এনেছি। লেখকদের নাকি কলম সম্পর্কে দুর্বলতা থাকে। কোনো লেখকের 100-200 কলম আছে শুনেছি। আমারও সব বাতিক নেই। আমি সাধারণ ডট পেনে লিখি, হাতের কাছে যখন যেটা পাই। ভদ্রমহিলার কলমটা বেশ দামি মনে হচ্ছে। দামি কলম নিয়ে আমি কি করব? দামি কলমের জন্য দামি কাগজ দরকার, সেরকম আজকাল পাওয়াই যায় না। কিন্তু কেউ যদি উপহার দিলে সেটা ফিরিয়ে দেওয়া অভদ্রতা। আমি শুকনোভাবে বললুম, ধন্যবাদ। তুমি এই কলমটা দিয়ে আমার নামে একটা সুন্দর কবিতা লিখবে, কেমন? আমি মুখ নিচু করে হাসি গোপন করলুম। ভদ্রমহিলা আবার বললেন, তুমি কাল রাত্রিরে বাড়ি ফেরোনি। কবিরা খুব বহেমিয়ান হয়। আমারও খুব রাত জাগতে ভালো লাগে। একদিন ইচ্ছে করে সারা রাত রাস্তায় ঘুরে বেড়ায়। এবারে আমার অন্যরকম একটা সন্দেহ হলো, ভদ্রমহিলার কি নিজের বয়সটা একদম খেয়াল নেই? উনি অনায়াসেই আমার কাকিমা বা পিসিমা হতে পারতেন। উনি এসব কি বলছেন? আপনার নাম কি? ও, এই দেখো, আমার নামটাই বলা হয়নি এখনো। আমার নাম রত্না রায়চৌধুরী। আমাদের বাড়ি ছিল বহরমপুরে। বিয়ের পর থেকে দিল্লিতেই আছি। সে অনেক দিন হয়ে গেল, প্রায় 40 বছর। কলকাতাতে খুব কম আসা হয়। কাল রাত্রে পৌঁছেই ফোন করলুম রবিশঙ্করকে। ওকে খবর না দিলে রাগ করবে তো, কিন্তু ওর সঙ্গে কথা হলো না। কাকে ফোন করেছিলেন? রবিশঙ্করকে। তুমি চেনো না? শুধু রবিশঙ্কর নামটা শুনলে একজনের কথাই মনে পড়ে। তাকে প্রায় সারা পৃথিবীর লোকই এখন চেনে। কিন্তু মহিলাটি এমনভাবে কথাটা বললেন যেন রবিশঙ্কর আমার কোনো বন্ধুর নাম। সন্দেহ কাটাবার জন্য আমি বললুম, রবিশঙ্কর মানে যিনি সেতারে? হ্যাঁ, তাছাড়া আর কজন রবিশঙ্কর আছে তুমি জানো? অত বিখ্যাত হলে কি হয়, মানুষটা বড় দুঃখী, বড় একা। রবিশঙ্করের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কিছু জানা নেই। অফিসের দেরি করে সে কথা আলোচনা করাও কি আমার পক্ষে সঙ্গত? আমি ভুরু কুঁচকে তাকাতেই তিনি আমার দিকে বালিকার মতন ভঙ্গি করে রহস্যময় হাসি হাসলেন। তারপর বললেন, আমাকে কথা বলতে দিল না। ওর বউ ফোনটা ধরেছিল। আমার গলা শুনেই চিনতে পেরেছে। হিংসে করে তো খুব আমাকে। রবিশঙ্করের বউ, তাও আবার কলকাতায়? এসব কি উল্টোপাল্টা বলছেন মহিলা? আমার কেমন যেন খটকা লাগলো। আর রবিশঙ্কর যতই বিখ্যাত হন, আমার সঙ্গে দেখা করতে এসে কেউ রবিশঙ্কর সম্পর্কে গল্প করে যাবেন, এটাও ঠিক মানা যায় না বোধ হয়। আমি খানিকটা কঠোরভাবে এবার জিজ্ঞাসা করলুম, আপনি কি আমার কাছে কোনো দরকারে এসেছেন? আমার কণ্ঠস্বরের উষ্মা গায়ে না মেখে রত্না রায়চৌধুরী আবার হাসলেন। আবার তার দামি চামড়ার হাতব্যাগটা খুলে একটা ছোট্ট লাল রঙের নোট বই বার করে বললেন, তোমার কাছে তো বিশেষ দরকারে এসেছি। তোমার সাহায্য ছাড়া চলবে না। আমি কবিতা লিখেছি, তুমি দেখে দেবে? আমি দীর্ঘশ্বাস গোপন করলুম। এরকম উপদ্রব আমাকে প্রায় সহ্য করতে হয়, তবে এরকম বেশি বয়সী কোনো মহিলার আগে আসেননি। ভদ্রমহিলার বিয়ে হয়েছে 40 বছর আগে। তাহলে এর বয়স 60-এর আশেপাশেই হবে। তবে ওর মুখের হাসিটি অল্প বয়সী মেয়েদের মতন। ছোট খাতাটি হাতে নিয়ে দেখলুম সেটা প্রায় ভর্তি কবিতায়। প্রথম কবিতাটার নাম তুমি।